সকলকে নমস্কার। নতুন একটা বছর, বহু বছর ধরে জানেন এই সময়টার জন্য আমরা অপেক্ষা করেছি। শুধু আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলবো বলে নয়, একটা আশা নিয়ে বুক বাঁধা, দ্যাট গড হ্যাজ গিফটেড আস অ্যানাদার রিনিউ ইয়ার। একটা নতুন বছরে আমরা আবার শ্বাস প্রশ্বাস নিতে পারছি। আমাদের প্রত্যেকেরই জার্নি কোথাও না কোথাও শেষ হয়, যাত্রাপথ কোথাও না কোথাও গিয়ে থেমে যায়। তো এই চলার পথ কারো দীর্ঘ, কারো কম, কিন্তু যতদিন আমরা আছি, গীতায় তো বলে আমরা কোথা থেকে এসেছি আমরা জানি না, আমরা কোথায় যাব আমরা জানি না। And the longest journey is the journey to one's heart. একটা হৃদয় থেকে আরেকটা হৃদয়ে পৌঁছতে গেলে সবচেয়ে বেশি পথ অতিক্রম করতে হয়। আমি মানুষের সাথে কথা বলতে গেলে এই কথা বলি, আমি আমার ক্লাসে যখন স্টুডেন্টসদের পড়াই এই কথা বলি যে লাভ, and it is only love which can carry you. ভালোবাসা, এই ভালোবাসায় অনেক সময় উষ্মা আসে, ঘৃণা আসে, বিরোধ আসে। ঘৃণা থেকে মানুষের এমন ধরনের রাগ সৃষ্ট হয় যে আমরা সেই রাগকে থামাতে পারি না। একটু সঙ্গে থাকতে হবে দিদি, একটু সঙ্গে থাকবেন। আমরা এত তাড়াতাড়ি ফোন নিতে চাইছি না, তার কারণ আমার মনে হয় আমাদের কাজের, আমাদের কথা বলার মধ্যে একটা পরিধি তৈরি করতে হয়, এবং সেখানে আমরা এখনো মহারাজকে পাইনি। আমরা টেলিফোন নিশ্চয়ই নেব, একটুখানি সঙ্গে থাকবেন। যারা ফোন করছেন ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন, তার কারণ আমাদের অনুষ্ঠানের পরিধিটা একটু আলাদা ধরনের। কেমন? কেউ অপরাধ নেবেন না, কেউ ভুল বুঝবেন না। সকলকে আমাদের প্রীতি শুভেচ্ছা, নমস্কার। আমরা আজকে যে বলছিলাম এই ভালোবাসা, এই ভালোবাসার জায়গা থেকে একটু আগে আমাদের ক্যামেরাম্যান বলছিল, আচ্ছা আমাকে কেউ খারাপ করলো তাহলে অন্যের কি ভালো হবে? বান মারা, এইটা আমাদের এই তন্ত্র সাধনার যে তন্ত্র, শ্রী অশোক মহারাজ বলেছেন বহু বছর আগে, অদৃশ্য হলেও সত্যি। সেই সত্যের মুখোমুখি আরেকবার একটা নতুন বছরে আমরা হতে চলেছি, এবং সেই সত্যকে সামনে রেখে যখন আমরা কথা বলবো, তখন যিনি আবাল্য এই কাজটি শিখেছেন, জেনেছেন, দেখেছেন, অনুধাবন করেছেন, নিজের জীবন দিয়ে জেনেছেন, নিজের পারিবারিক কুল থেকে জেনেছেন, এবং স্বপ্নাদিষ্ট হয়েছেন গুরু বামদেবের, সেই মানুষ আজ আপনাদের মুখোমুখি আরেকবার, কোনো নতুন ভূমিকায় নয়। আজ তিনি সরাসরি, এই যে আমাদের একটা সব পেয়েছির আসর আছে না, আমার মামা একবার বলেছেন এই যে প্লাস্টিক কার্ডটা দেখছিস, এইটা জীবনটাকে একটা অন্যদিকে ধাবিত করে দিল। সত্যি কথাই তো, আমার ক্ষমতা নেই হঠাৎ টাকা দিয়ে একটা 10 লাখ টাকার গাড়ি কেনা, কিন্তু দ্যাট ক্রেডিট কার্ড ইট অ্যালাউজ মি, দ্যাট ইনস্টলমেন্ট ইট অ্যালাউজ মি। এই বান মারার ক্ষেত্রেও নানা ধরনের ভাগ আছে বলেন শ্রী অশোক মহারাজ, বলে তন্ত্রশাস্ত্র। এই তন্ত্র সাধনার মধ্যে দিয়ে এই বান মারার একদিনে তো সম্ভব নয়, কিন্তু আমরা যতটা ধরতে পারি এই বান মারা প্রসঙ্গে বিভিন্ন ধরনের ক্রিয়া যদি একটুখানি আমরা, যাকে ইংরেজিতে বলে ডিপার্টমেন্টালাইজ করতে পারি, ভাগ করতে পারি কথোপকথনের মধ্যে দিয়ে, শ্রী অশোক মহারাজ আজকের এই অনুষ্ঠানে সেই ব্যাপারে কিছুটা আলোকপাত করবেন, আমরা সেই বিশ্বাস নিয়ে তাকে নমস্কার জানাই। আপনাদের আরেকবার নতুন বছরের প্রীতি শুভেচ্ছা জানাই। নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। যে বিষয়ে তোমার প্রশ্ন শুরুতেই উঠেছে, যেটা নিয়ে যে বান মারা নিয়ে গল্পটা, দেখো বান মারার অনেক রকমের অনেকগুলো অধ্যায় আছে, জানো তো। বানকে যদি আমরা একটা জায়গায় রাখি, ঠিক, তাহলে অনেকগুলো ভাগ আছে। ঠিক, আমরা ভালোভাবেও বানকে ব্যবহার করতে পারি, আবার খারাপ ভাবেও বানকে ব্যবহার করতে পারি। অবশ্যই। যে প্রশ্নটা কিছুক্ষণ আগে আমাদের দিকে এসছে, যে ভালো খারাপ মেশানো কিন্তু এই বানটা, যেটা আমি ধনদা ক্রিয়া করে থাকি, আমরা খারাপ বান ক্রিয়াতে আসবো, কিন্তু ভালো ক্রিয়াতে, যে তুমি ব্যবসা করছো। আচ্ছা, ধনদা বললেই তো আমরা বুঝতে পারি ধনের সাথে যুক্ত কিছু। হ্যাঁ, লক্ষ্মীর ক্রিয়া, লক্ষ্মীর ক্রিয়া একেবারে আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন, শুনছেন। হ্যাঁ, এই লক্ষ্মীর ক্রিয়াতে বিভিন্ন রকম ভাবে পার্ট হয়। এর পার্ট অনেকগুলো আছে। তুমি স্ট্রেট কারোর জন্য ভালো করছো, এমনি এমনি, মানে কারোর কোনো কিছু না করে তুমি তার জন্য ভালো করছো, একদম, সেটা ডিরেক্ট লক্ষ্মীর ক্রিয়া চলছে। আবার কারোর প্রচুর সৌভাগ্য আছে, তার থেকে একটুখানি কেটে বার করে নিলাম, মানে ইনস্ট্যান্ট লক্ষ্মী ক্রিয়া, যে ও রাইজ করছে, ওর থেকে আমি কেটে আমি নিয়ে নিলাম, আর আমার একটু জিনিস ওকে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা,
তাতে তার মানে একটা ব্যালেন্স হয়ে হলো গেল একদম। আচ্ছা, এবার ওর রাইজিং এর টাইমে অর্থাৎ ওর গুড টাইমে ও কিন্তু অতটা বুঝলো না ওর কি ব্যাড টাইম চলছে। তার মানে এটা ক্ষতিকারক ক্রিয়া হলো না? না, ক্ষতিকারক হলো না, কিন্তু হিসেবে তো ক্ষতিকারক হলো। হ্যাঁ, কিন্তু তার থেকে আমি নিলাম, মানে সাগরের থেকে একটু জল নিলাম। ঠিক। এবার যাকে আমি সেটা দিচ্ছি তার কিন্তু সেখানে প্রফিট হচ্ছে, কারণ ও যত রাইজ করবে সে ডোবার থেকে উঠে, আর এ তত তাড়াতাড়ি সেখান থেকে কিন্তু উঠবে। সেই কারণে বলা হয় যে কারোর ধরো খুব ভালো ব্যবসা চলছে বা কেউ খুব রোজগার করছে, আমি যদি একটু অন্যভাবে যাই, ধরো না কেউ খুব রোজগার করছে, ধরো আমরা একটুখানি অন্যভাবেই যাই, আমাদের অশোকদা বা রাহুলের কাছে বিষয়টাই যাই, এরা একটা ব্যবসা করছে, এত বড় আম্পায়ার দাঁড় করিয়েছে, তো এদের অর্থ আছে, ব্যবসা রানিং চলছে। আমি যদি এর কাছ থেকে একটা টাকার কয়েন নিয়ে নিই তাহলে কি হবে? আচ্ছা, হ্যাঁ, আমি যে নিলাম তাহলে আমি ওর এনার্জি ধনের উপযোগী হলাম, এনার্জিকে ট্রান্সফার করছি এবার একদম। কারণ তার কাছে তার রোজগার, সে যেখান থেকে রোজগার করুক তার সেটা রোজগার, তার লক্ষ্মী স্ট্রিট থেকে আমি একটু ভাগ নিলাম, তার এনার্জি আছে ওই রোজগারটা, আমি সেই এনার্জিটাকে নিলাম চেয়ে, তার বদলে আমি কিছু দিচ্ছি না, আমি চেয়ে নিলাম। এবার আমি ওই এনার্জিটাকে কার্যকরী করলাম এবং নিজের জীবনে সেটা প্রবাহিত করব। দেখবে এখানে একটুখানি অন্যভাবে দেখি, আমরা খেলোয়াড়দের দেখেছি সেই পুরনো ব্যাট নিয়ে খেলতে নামে যখন রানের করা থাকে, একদম তাই না, সেই ছেঁড়া জুতোটা পরে এই সেলাই করে নামলো, রানের যখন করা থাকে প্যাডটা পড়লো, সেই গিয়ারগুলো নিল, এনার্জি ওর মধ্যে লক থাকে, তো সেই এনার্জিটাকে তখন ব্যবহার করা হয়। আমি যদি এখন ধরো এদের কাছ থেকে একটা টাকা নিলাম, এবার আমি সেটাকে পুজো টুজো করে তাকে এনার্জি করে আমার জন্য ব্যবহার করলাম, কিন্তু আমি সেটাকে কি করব, সেল করব না, আমি সেটাকে রাখব। এইখানেই বোধহয় আপনাদের মতো মানুষদের প্রয়োজন, তান্ত্রিকদের প্রয়োজন, যারা এই ধরনের ক্রিয়াটাকে করে একজনের ভালো তৈরি করে দিচ্ছেন, সৃষ্ট করে দিচ্ছেন, বিকজ আপনারাই কানেক্ট করছেন সেই অসীমের সাথে এই সামান্যকে। এটাকে করা যায়, এইটাকেই বলা হয় অঘোর অষ্টলক্ষ্মী ক্রিয়ার একটা পার্ট। এটার মধ্যেই ব্ল্যাক ম্যাজিকের ইনপুট হয়। এইখানেতেই আমি যখন সাবজেক্টটাকে নিচ্ছি তখন কি হচ্ছে, সাবজেক্টের মধ্যে একটা, এবার এই সাবজেক্ট আমাকে বাড়াবে কিছু, তাহলে কি করে বাড়াবে, এই সাবজেক্টকে আমি তখন একটা এনার্জি দিচ্ছি, যে এনার্জি আমাদের পঞ্চভূতের মধ্যে আছে, সেই এনার্জিটাকে ইনপুট করে তারপর যখন সেটা যজমানের কাছে থাকছে, অর্থাৎ যার ভাগ্য বাড়াতে হবে, বুঝতে পেরেছো, যার ভাগ্যটা বাড়াতে হবে তার কাছে যখন থাকছে, সেই এনার্জি তাকে ব্লিঙ্ক করছে, সেই ব্লিঙ্ক এনার্জিটাই, হ্যাঁ, তখন যখন তাকে দিচ্ছে, এবার তার কি হচ্ছে, তার মধ্যে সেই এনার্জি আসছে, বিচ্ছুরণ হচ্ছে, তার অরা সার্কেল চেঞ্জ হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, তার হয়তো যেটা ক্লিক করছিল না, ম্যাগনেটিক ইনফ্লুয়েন্সের সাথে ম্যাগনেটিক ফিল্ডকে চেঞ্জ করা হয়, ম্যাগনেটিক ফিল্ডকেই আমরা সেই চেঞ্জ করি। অনেকটা ঘরে যদি আমি একটুখানি গরম চালিয়ে দিই, একটা হিটার, ঘরটা গরম হয়ে যাবে, আস্তে আস্তে ডিফিউশন হয়, বাইরে কিন্তু ঠান্ডা, ঘরটা ভিতরটা সেই গরম, তো এই এনার্জিটাকে চেঞ্জ করা, কন্ডিশন করা, কন্ডিশন একরকম, একদম আমরা একটা কন্ডিশন তৈরি করি, যে সাবজেক্টটাকে তৈরি করে দেওয়া হয়, যেটা তার কাছে যেরকম কবচ, কবচের কাজ কি, কবচের কাজ তো সেটাই, ওটাও এক ধরনের গন্ডা বা কবচের মধ্যে পড়ে, যে কবচ তোমার কাছে তুমি খরচা করলে কিন্তু হবে না। এইখানে বন্ধুরা যারা শুনছেন, আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে একটা কথা বলি, খুব সুন্দর একটা জিনিস মহারাজ বোঝাচ্ছেন, যে এই যদি ধরা যায় বিশাল যার ব্যবসা চলছে, তারটা হচ্ছে আনকন্ডিশন রিফ্লেক্সের মতো, সে যা ছুঁয়ে দিচ্ছে তাই শোনা হয়ে যাচ্ছে, আর আরেকজনের এখান থেকে কিছুটা স্রোত নিয়ে যখন দেওয়া হচ্ছে, তারটা মহারাজ কন্ডিশন করে দিতে পারেন, তারটা ভালো তৈরি করে দিতে পারেন, একটা তৈরি হয়ে আছে, আরেকটা সেখান থেকে নিয়ে ইমারত গড়ার চেষ্টা চলছে। সেই জন্যই কিন্তু বলা হয় উই আর মেকার, আমরা শিল্পী, একদম, আমরা তৈরি করি, মেকার্স, কিংস মেকার, যাই বলি না কেন, উই আর মেকার্স, আমরা তৈরি করি। সেই জিনিসটাকে তৈরি করেই কিন্তু মানুষকে দিয়ে আজকে দীর্ঘ আমরা কি আলোচনা করছিলাম, সৃষ্টিতে আমি কত বছর আছি, কত বছর আমরা কথা বলছিলাম, পুরনো কত কথা, তো 30 বছরের ওপরে কিন্তু 33 বছরের মতন, 33-34 বছরের মতন আমি রয়েছি এই ফিল্ডে। এই ফিল্ড থেকে আমি যা শিখেছি সেটা কিন্তু শেষ হয়নি এখনো, মানে আমি প্রথম পৃষ্ঠার প্রথম লাইনটাও শিখতে পারিনি, প্রথম পৃষ্ঠা জানাও শেষ হয়নি, দেওয়াও শেষ আর দেওয়াটাও শেষ হয়নি।
কারণ গুরুদেবরা যা শিখিয়েছেন তা দিতে দিতে দেখলাম যে নিত্য নতুন করে অনেক জিনিস তৈরি হয় একেবারে। আর এই ফিল্ডের একটা বড় জিনিস দেখো, এই যে বান মারা আমরা যেটা বলছি, এই বান মারতে গেলে তোমাকে প্রচুর সাধনা করতে হয়। তুমি এমনিতেই কোনো জিনিস ফিল্ড তৈরি করতে পারো না, ওই এনার্জি একদম সাধনাটাই তো এনার্জি। তুমি এনার্জির সঙ্গে নিজের এনার্জিকে কানেক্ট করছো, পাইপলাইন তৈরি করছো, সেই পাইপলাইনের মধ্যে দিয়ে তোমার কাছে এনার্জি আসবে, সেই এনার্জিটাকে তুমি অ্যাসেম্বল করে তাকে দিচ্ছ, সেই এনার্জিতে সে আবার ঠিক হচ্ছে। সেখানে আপনি মিডিয়াম, আমি শুধু মিডিয়াম। আমি তো বারবার প্রত্যেক অনুষ্ঠানই তো বলেছি আমরা যে আমি একটা হচ্ছে সাঁকো, আর বাজেভাবে বললে আমি একটা দালাল। ওর আর এর এই দুজনের মধ্যে শুধু সংযোগটাকে তৈরি করার লোক হচ্ছে আমি। দালাল যদি খুব খারাপ কথা শোনায় তাহলে দালান বলতে পারি। এক প্রান্তে ওরা আছে, আরেক প্রান্তে এরা আছে, দালান পার হয়ে এই চৌকাটে ঢুকছে, সেটাও বলতে পারি। তো সেইভাবেই আমরা বান ক্রিয়াকে ব্যবহার করি, যেটা ভালো, যে একজনের সৌভাগ্য নিয়ে আমার জিনিসটা দিয়ে দেওয়া। এবার যার খুব গুড টাইম চলে না, তখন তাকে তুমি যদি একটু ব্যাড কিছু দাও, সেটা কোনো প্রবলেম করে না, প্রবলেম ক্রিয়েট হয় না, সেটা অটোমেটিক সেটা রিডিউস হয়ে যায়, কেটে যায়। তার গুডের ঠেলাতে না ওই ব্যাটটা সব উড়ে যায়। আর কি হলো, আমার ব্যাটটা চলে গেল, তার গুডটা এলো, তাতে কি হলো, আমার গুডটা বেড়ে গেল, একটা রিসার্জেন্স। একদম। এই বহু বহু জায়গায় আমি এই ধরনের ক্রিয়াকে আমরা ধনদা ক্রিয়া বলে থাকি। এটা হচ্ছে অঘোর অষ্টলক্ষ্মী ধনদা ক্রিয়ার অঘোর অষ্টলক্ষ্মী ধনদা, যেটা আমরা প্রেত ধনদা ক্রিয়া বলে থাকি, বা আমরা বলতে পারি ভূত ধনদা ক্রিয়া। অষ্টলৌকিক কথাটা সেটাও করা যায়, অষ্টলৌকিক। যেরকম আকস্মিক ধনদা বৃষ্টি যেটা আমরা বলে থাকি আমাদের ক্ষেত্রে, যে হঠাৎ করে কেউ ধন প্রাপ্তি হলো, সেটা কি করে হয়, সেটা এইভাবেই হয়। কারোর ব্যবসা একদম ডুবে গেছে, তার ব্যবসাটা আমি দাঁড় করাবো কি করে? এবার সেই মানুষটা তো আমাকে 5 বছর টাইম দেবে না, 10 বছর টাইম দেবে না, যে বাইরের পরিবেশ সব ঠিক হলো দেন তারপর ব্যবসা সেই তালেতে উঠলো, সেটা তো দেবে না। সে আমার কাছে আসছে যে তার যত তাড়াতাড়ি সম্ভব তাকে রিকভার করতে হবে, র‍্যাপ আপ করতে হবে। তো এবার তাকে যখন আমি সেই জায়গা থেকে তুলবো, তাহলে আমরা কি, তার যে নেগেটিভ গুলো আছে সেগুলোকে কেটে বাদ দিতে হবে। আর সেই নেগেটিভ কেটে বাদ দিতে গেলে সেই আমাদের চৌসার ক্রিয়া, যার মধ্যে পুতুল সবকিছু করে 4 রাস্তার মাঝখানে, 4 রাস্তার মাঝখানে, তোমার অভিজ্ঞতা আছে এটা, 4 রাস্তার মাঝখানে রাখার। আমরা তো যাওয়ার সুযোগও ঘটেছে কতবার, অসংখ্যবার। এবং কিরকম ভাবে আপনি টাইমিং এর কথা বলেছেন, যে এর আগে দেওয়া যাবে না, একদম মধ্যরাতে, তারপরে দিতে হবে, তারপরে দিতে হবে। রাত 12টার পর থেকে হিসেব এটার চালু হয়ে যায়, অর্থাৎ নিশি যখন থেকে চালু হয়, এই নিশি চালু হওয়ার পর থেকেই এই ক্রিয়াটা কিন্তু। এবং বহু পুরনো আমরা শুনেছি নিশির ডাক, নিশির ডাক আছে তো এখনো আছে, এখনো আমি তোমাকে কালকে যখন জব করতে বসি 2টোর পরে, আমার উঠতে 4-5টা, আমি 5টার সময় শুয়েছি কালকে গিয়ে, মানে আজকে 5টার সময় শুয়েছি, তো আমি যখন 2টোর পরে প্রেস জব করছি, তখন নিশি ডাকছে নিজে। আমি এখনো রেগুলার নিশির ডাক আমি শুনি। কেউ যদি চ্যালেঞ্জ করে, আমি তাকে শোনাতে পারি, ভাই আমি যখন জবে বসবো উইদিন 30 মিনিটস তুমি কাক ডাকবে এবং কাক উড়বে, এটা গ্যারান্টি। আমি যখন জপে বসবো তার 30 মিনিটের মধ্যে আকাশে তুমি আমার পাশে বসে কাকের আওয়াজ শুনতে পাবে। কাক ডাকছে রাত্রিবেলা এবং কাক উড়ে যাচ্ছে, শুধু ডাকছে এটা নয়, কাক উড়ে যাচ্ছে, রাত্রিবেলায় কাক উড়ছে, এটাও তুমি দেখতে পাবে, এটাও বুঝতে পারবে। দ্বিতীয় হচ্ছে, রাত 12টা বেজে গেলে যদি আমরা কোনো ফাঁকা জায়গা থাকি, বদ্ধ ঘরে থাকলে তো বাইরেরটা শোনা যায় না, ফাঁকা জায়গা থাকলে আমি তোমাকে ঘড়ি দেখে আমাকে বলতে হবে না, রাত 12টায় ও আমাকে বলে দেবে 12টা বেজে গেছে, তোমার টাইম হয়ে গেছে। আচ্ছা, ওই কাক আমাকে বলে দেবে যে তোমার টাইম হয়ে গেছে ভাই, এবার তুমি চলো আমার দুনিয়াতে আসো, এবার তোমায় জপে বসতে হবে, তোমাকে সাধন করতে হবে। তো যখন তুমি একের অধিক সাধনের সঙ্গে যুক্ত হবে, তখন প্রকৃতি তোমাকে সেই জায়গা দেবে, অ্যালাউ করবে তাকে তার দুনিয়ায় আসার জন্য। তার আগে কিন্তু যদি একটা সাধক যদি কোনোভাবে প্রকৃতির সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট না করতে পারে, অর্থাৎ অ্যালাউ প্রকৃতি না করে থাকে, তাহলে সে সাধক হয়। স্কোপ যদি না দেয়, স্কোপ না, অ্যালাউ না করে, স্কোপ অনেক পরের বিষয়। আচ্ছা, প্রকৃতি অর্থাৎ পঞ্চভূত তোমাকে অ্যালাউ করবে যে তুমি আসো আমার দুনিয়াতে, জায়গা দিচ্ছে। হ্যাঁ, যদি সে যদি অ্যালাউ না করে, তাহলে তুমি কোনোভাবেই সাধক নও, তুমি ঢপবাজ। আচ্ছা, আর সেই প্রকৃতির কি করে বুঝবে? এই টাইমিং এ বুঝবে। টাইম হয়ে গেলেই ও তোমাকে তুমি বলে দেবে 12টা বেজে গেছে, দেখতো গল্প করছি আমরা সারাক্ষণ ধরে রাও, টাইমে কোনো
হদিশ নেই, ও তোমাকে সিগন্যাল দেবে, তুমি তখন বলবে দেখ তো 12টা বেজে গেছে নাকি, দেখবে 12টা বেজে গেছে। প্রকৃতি তোমাকে ডাকছে, এবার তুমি আসো, এবার তোমার টাইম হয়ে গেছে, তুমি ওইখানে ছিলে। প্রকৃতি তো দুটো ভাবে চলে, ঠিক, ন্যাচারাল আর সুপার ন্যাচারাল। এই সুপার ন্যাচারাল পাওয়ার তখন তোমাকে ডাকবে, ভাই তোমার টাইম হয়েছে, এবার তুমি আসো। সেটা আপনাকে বুঝতে হবে। এটা সবাই বুঝতে পারবে, মানে ও যখন বলবে, মানে ধরো ওই যে 12টার সময় একদম পাক্কা 12টা বাজে 5-10 মধ্যে কাক তোমাকে ডাকতে শুরু করবে, তখনই তুমি সিগন্যাল পেলে, ও সিগন্যাল দিল যে তোমার টাইম হয়ে গেছে, তুমি কিন্তু এবার তোমার দুনিয়াতে ফেরো। কারণ প্রকৃতি যখন কাউকে অ্যালাউ করে দেয় তখন সে তার দুনিয়াতে চলে যায়, এই দুনিয়াটা তার জন্য নয়। সেই জন্য এই দুনিয়াতে তাকে অনেক ত্যাগ করতে হয়। ঠিক, এই যে অনেক কিছু ত্যাগ সে করে তার একটাই কারণ, সাধন আর ভজন। ভজন সকালে, সাধন রাত্রিতে। তুমি ভজো না, সারাদিন ভজো, যখন আসবে রাতে তখন সাধন হবে, তখন শক্তির সঙ্গে শক্তির লড়াই, তখন না বডি বিল্ডিং হবে, ওয়েট লিফটিং হবে, তবে না তোমার মার্সেল বাড়বে। আর ওই মার্সেল দেখেই তো তুমি সবকিছু করবে। সেই ঊর্জার কথাই বারবার আপনার কথায় উঠে আসে। সেই ঊর্জা যখন ওর কাছ, আমি ওকে খুলবো, ও আমায় দেবে, ওরা দেওয়ার জন্য উন্মুখিয়ে থাকে জানো তো, কিন্তু নেওয়ার জন্য লোক খুব কম আছে। তেমন করে ওই বলে না পাত্র, গুরুদেবরা পাত্র বলতো, তো পাত্রটা এখন যে আধার কি, একদম আধারটা কি, ওই আধারের সঙ্গে আধার না যোগ হলে। এবং এটা তো আপনি ছোটবেলা থেকে খুব ভাগ্যবান, আপনি বলেন সেটা, যে গুরুরা ওনার আধারটা ধরতে পেরেছিলেন এবং ডেকে নিয়েছিলেন। যে বয়সে অলমোস্ট খেলাধুলো করার সময়, সেই সময় একটি সদ্য বালক সে চলে যাচ্ছে সরাসরি তার গুরুর কাছে, সেটা তো কম ব্যাপার নয়। এবং আমার কপাল ছিল, আমি এই যে 33 বছর আপনি বলছেন, সেই মাপের গুরু পেয়েছি আমি সেই মাপের গুরু পেয়েছি, যে গুরু মাটিতে হাত দিয়ে কাঁদি ভেঙে দিয়েছে আমার নিজের চোখের সামনে, কারণ আমাকে দাঁড় করিয়ে ভেঙেছে। যে গুরু মাটিতে হাত দিয়ে চিতার আগুনকে নিচে নাবিয়েছে, ঠিক, যে গুরু আমাকে শিখিয়েছে সামনে কেউ যজ্ঞ করলে তার আগুনটা নিভিয়ে দে মন্ত্র বলে। আর এটা আমরা দেখেছি, এটা তো আমরা একেবারে, এটা তো আমাদের ট্রেডমার্ক ছিল কৌশিকী অমাবস্যা, আমরা দেখেছি। এবং পরবর্তীকালে 2-3 বছর বাদে কৌশিকী অমাবস্যাতে মহারাজের সামনে কেউ নিতে চাইতো না ওই স্থান যেখানে সে হোম করবে, তার কারণ প্রত্যেকবার তার হোম নেমে যাচ্ছে, যজ্ঞ নেমে যাচ্ছে। এই দুনিয়া তো আমরা কে আছে একবার দেখে নি। এবং তারপরে এটা অত্যন্ত, মানে আমরা কিভাবে রিকল করছি আপনারা বুঝতে পারবেন না, যারা আমাদের নতুন দর্শক তারা জানবেন যে এর মধ্যে কিন্তু কোনো মিকিপনা নেই, এর মধ্যে কোনো প্রিটেনশন নেই, কোনো ভনিতা নেই। তার কারণ এই ঘটনা আমরা বারবার দেখেছি, আমরা দেখেইছি। যখন ভান্ডারা দেওয়া হচ্ছে তখন ঝরঝর করে বৃষ্টি এসেছে কিছুক্ষণের জন্য, ভৈরব আসবে, সেটা ভৈরব আসবে বলে, ভৈরব আসবেই। আজ পর্যন্ত আজকের ডেটেতেও আমি কয়েকদিন আগে লাস্ট তারাপীঠে করে এলাম, ভৈরব ওই ঠান্ডার মধ্যে আমার কাছে এসছে। ঠিক, আজকে তো তারাপীঠে সেই মানে সেই যজ্ঞের সেই ধান নেই, সেই চিতার ওপর সেই পরিবেশ অন্যরকম হয়ে গেছে, কোথাও ছিল না ওরা। আমি জব করতে বসেছি, অলরেডি চলে এসছে ওরা, এসে সেই গুতোগুতি করছে, সেই গায়ের ওপরে শুয়ে পড়া, কোলের ওপরে মাথা দিয়ে শুয়ে পড়া, গায়ের ওপরে উঠে পড়া, সে তো করেছে। আসবেই। গুরু বলতো যে যেদিন তোর ভৈরব, আমিও বলি সেটা, গুরু যেটা বলেন সেটাই আমি এখন ডায়লগ দিই, যে যেদিন ভৈরব আসবে না সেদিন অশোক মহারাজ আর নেই। কে আছেন একটু দেখে নি। নমস্কার, সঙ্গে কে আছেন? জয় মা রুক্মিণী। জয় মা। হ্যাঁ, কাটোয়া থেকে। হ্যাঁ বলুন। বলো মা, কি সমস্যা? আমি আমার দাদার সম্পর্কে একটু জানতে চাই। মা এটা ডেট অফ বার্থের অনুষ্ঠান না তো মা? আপনার অনুষ্ঠান কেমন? হ্যাঁ মা, এটা তো হচ্ছে তোমার সমস্যা থাকলে সেটা বলো, আমি সমাধান এখান থেকে বলে দিচ্ছি, সেটা করো। দাদা হচ্ছে মানে দাদা থিয়েটার করে, তো থিয়েটার নিয়ে কি দাদার এগোনোটা যাবে, আমি সেটা আপনার কাছে একটু পরামর্শ চাই। ও আশিস দা আরেকটা থিয়েটারের লোক সামনেই বসে আছে, আশিস দা। খুব ভালো থাকবেন। উনি কোথায় করেন থিয়েটার? এটা তো আমার জায়গা হয়ে গেল। নন্দনে করেন? নন্দনে বড় ব্যাপার। আচ্ছা, না ঠিক আছে। এইটা তো নিশ্চয়ই একটা বুধের ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে। বুধ এবং শুক্র, বুধ শুক্র গলার থাকবে, চেহারা থাকতেই হবে, মানে অভিনয়ের সঙ্গে সঙ্গে তার গলা একেবারে এটার একটা থাকে। তো তোমার দাদাকে একটা জিনিস বলো, যদি এই থিয়েটারতেই নিজের কেরিয়ার, মানে থিয়েটার তার ওপরেতে যদি তার নিজের কেরিয়ারকে টেনে নিয়ে যেতে হয়, তাহলে দাদাকে একটা জিনিস বলো, এই যে মরা যায় না, আমরা মরা নিয়ে যায়,
হ্যাঁ দেখেছো তো? সেই মরার সঙ্গে দেখবে এখানে কয়েন দেয়, হ্যাঁ 16 আনার একটা কয়েন কুড়িয়ে নিতে বলবে। শনি মঙ্গলবারে যেন হয় সেটা কৃষ্ণপক্ষের, ঠিক আছে? ওই কয়েনটার মধ্যে যখন তুলে নিয়ে আসবে বাড়িতে, আনার পর তার মধ্যে একটু মধু দেবে। মধুর সঙ্গে দশকর্মার দোকানে গিয়ে মোনামুনি পেলে মোনামুনির এক জোড়া নেবে। এই মোনামুনি টেস্ট করার ব্যাপার বলে দিচ্ছি, ছোট্ট একটা ডিশ নেবে, 2-4 ফোঁটা জল দেবে। মোনামুনি দুটো আলাদা রাখবে, দু জায়গায় একটু দূরে দূরে রাখবে দুটোকে। এই মোনামুনি দুটো নড়তে নড়তে যদি এক জায়গায় হয় তাহলে ওটা এক জোড়া মোনামুনি হলো। তাতে যদি 20টা টেস্ট করতে হয় 20টা, 50টা টেস্ট করতে হয় 50টা, যেখানে জোড়া লাগবে সেই মোনামুনি ওটা নিয়ে নেবে। ভূর্জপত্র নেবে, লাল চন্দন দিয়ে নিজের মনের ইচ্ছা লিখবে, নামগোত্র দিয়ে, যে আমার কেরিয়ারটা থিয়েটারে ভালো আরো উন্নত হোক এবং আগামী দিনে আমি সিরিয়াল, টিভি, মেগা যেখানে হোক চান্স করতে পারি, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। এই উইশটা করে ওই মোনামুনি ওই কয়েনটা দিয়ে ওই ভোজপত্রটাকে র্যাপ করে, ভোজপত্রটা দিয়ে র্যাপিং করে লাল সুতো দিয়ে পুরো বেঁধে নিজের কাছে সব সময় রেখে দেবে। এবং প্রত্যেক দিন পশ্চিম দিকে মুখ করে, প্রত্যেক দিন বাড়ির পশ্চিম দিকে মুখ করবে এবং পশ্চিম দিকেই থাকবে সে দাঁড়িয়ে। পশ্চিম দিকের ওয়ালেতে দাঁড়িয়ে বা পশ্চিম দিকের দাঁড়িয়ে বা পশ্চিম দিকের ছাদে চলে যাবে, পশ্চিম দিকে দাঁড়িয়ে ইউনিভার্সকে ওই জিনিসটা হাতে মুঠোটা নিয়ে ইউনিভার্সকে সে জানাবে যে আমি এই দুনিয়াতে এসেছি এই কাজটাই করার জন্য, অর্থাৎ থিয়েটার, অভিনয় এগুলো করার জন্য। আমি এই ইউনিভার্সকে বলছি আমাকে তুমি সর্বশক্তি দাও, আমি এই থিয়েটারে নিজেকে অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারি। রেগুলার এটা করুক, 90 থেকে 180 দিনের মধ্যে দেখবে এখানে অনেকটা পরিবর্তন পেয়ে গেছে, ক্যারিয়ার দাঁড়াতে শুরু করছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। জীবনে নানা ধরনের চড়াই উতরাই তো চলতে থাকে, এই কথাটা আমি বারবার বলেছি। মহারাজ যেভাবে জিনিসটাকে এক্সপ্লেন করলেন, আরো বিশদে যদি আপনি জানতে চান, টেলিফোন নাম্বার তো দেখতেই পাচ্ছেন, সেখানে সরাসরি যুক্ত করবেন। নিজের সংকল্পতে অটুট থাকার জন্য তিনি নিজের চেম্বার্স অনেক গুটিয়ে ফেললেন। তিনি নিজ বাসভবনেই, যেখানে মা রক্ষিণী আসীন আছেন, সেখানেই থাকছেন। যোগাযোগের জন্য যে টেলিফোন নাম্বার যাচ্ছে তারা আপনারা করতে পারেন যোগাযোগ, এবং সেখানে আরো বিশদে জানতে হলে জানতে পারেন। এবং প্রত্যেককে মনে করিয়ে দিই যে এটা কিন্তু ডেট অফ বার্থ দিয়ে আমাদের কোনো বিশদে আলোচনা করার অনুষ্ঠান নয়। তার কারণ আপনারা দেখছেন কিভাবে তিনি একটু একটু করে উন্মোচিত করছেন এই বিশদে আলোচনার ইস্যুগুলো। আমরা এরই মধ্যে যে বিভিন্ন ধরনের ক্রিয়ার কথা বলছিলাম, মহারাজ এই যে আপনি বলেন যে চসার ক্রিয়া, এবং এই যে বলেন যে আসছে, আমি দেখতে পাই দিগন্ত বিস্তৃতভাবে এরা আসে এবং এরা দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে, এই সংযোগটা কি আপনি নিজের ভেতরে অনুভব করেন? অনুভব করি। অনুভব কি বললাম তোমাকে, যদি সাধনার মধ্যে দিয়ে করেন, ইউনিভার্স যদি তোমাকে পারমিশন না দেয় তাহলে তুমি ওই ওয়ার্ল্ডে ঢুকতে পারবে না। পঞ্চভূত, পঞ্চমকারের যে গল্প, সেই পঞ্চভূত। এবং এইটা যখন তুমি মানে ঢুকবে, তখন তো তোমার শরীর তোমাকে বলবে তুমি তৈরি হচ্ছ, তোমার কুণ্ডলিনী জাগরণ হবে, তুমি তৈরি হবে। সেই যখন তুমি তৈরি হবে না, তখন একটা ডিফারেন্ট ভাবে তুমি অনুভব করতে পারবে। তার জন্যই দরকার হচ্ছে একাগ্র চিত্তে সাধনা করা, একের অধিক একাধিক সাধনা করা। কারণ তুমি সব পরীক্ষায় পাশ করবে এর গ্যারান্টি নেই। এই যে আমি চৌসার ক্রিয়া গুরুদেব শিখিয়েছেন, খণ্ডন ক্রিয়া শিখিয়েছে, উতারা ক্রিয়া শিখিয়েছে, অর্থাৎ বান কাটানো বলো, গ্রহ দোষ কাটানো বলো, বা দোষ, অভিশাপ দোষ, পূর্ব জন্ম দোষ, যে ধরনেরই দোষ থাকুক না কেন, সেটাকে কাটানোর জন্য যেটা আমরা আসছি, যে ক্রিয়াগুলো করছি, গুরুদেব দিয়েছেন। কিন্তু গুরুদেব তো তার পাওয়ারটা দেওয়ার পর কিন্তু তোমার কাছে যদি সেটা না থাকে তাহলে শেষ হয়ে যাবে। মানে আমি তোমাকে 2 লাখ টাকা দিলাম ব্যবসা করার জন্য, তোমার ক্ষমতা নেই ব্যবসা করার, তা 2 লাখ টাকা একদিন শেষ হয়ে যাবে। ঠিক। এবার তোমার ক্ষমতা আছে 2 লাখ টাকাটাকে 2 কোটি টাকা বানিয়ে দিতে পারো, 200 কোটি টাকা বানাতে পারো। তো এটা হচ্ছে গুরুদেব তোমাকে দিয়েছেন, কিন্তু সেটাকে কন্টিনিউ সেই জায়গাটাকে ধরে আরো বিস্তৃত করা, সেটা নির্ভর করেই হচ্ছে নিজের ওপর। এই যে বান কাটানো, চৌসার ক্রিয়া তো বান কাটানো, খণ্ডন ক্রিয়া তো বান কাটানো, উতারা ক্রিয়া তো বান কাটানো বা গ্রহদোষ বান কাটানো নিয়েই অনুষ্ঠানে আমরা যেহেতু বান কাটানোর মধ্যে আছি, তাই তো বান কাটানো। এটা কেউ কাউকে তন্ত্র ক্রিয়া দিয়ে বান মারছে, নানা রকম বান হয়, তোমাকে অসুস্থ করে দিল,
রোগ আছে তোমার, তুমি রোগে ভুগছো, তুমি গেলে, যখন গিয়ে ডাক্তারকে বলছে ডাক্তার কি করবে তোমাকে, তাহলে টেস্ট দেবে, টেস্টে ধরা পড়ছে না, কিন্তু রোগ আছে, তাহলে কি হলো ব্যাপারটা? তো তন্ত্রের বান, ফিজিক্যালি ধরা পড়ছে না, ফিজিক্যালি ধরা পড়বে না, কিন্তু তুমি কষ্ট ভোগ করছো। কিন্তু এটা স্পিরিচুয়াল জিনিস একদম। এখানে তন্ত্র ছাড়া ডাক্তারের বাবার ক্ষমতা নেই সেখানে ঠিক করে। না, সেই পরিচয় তো আমরা পেয়েছি, বহুবার আমার বহু জীবন জায়গায় দশায় পেয়েছি, বহুবার এরকম যে আমার যাকে জীবন কোলে দশায়। করে নিয়ে এসেছে, যে মানুষটিকে, যে ব্যক্তিটিকে, তিনি 3 মাসের মাথায় এসে দাঁড়িয়ে আমাদের সামনে ইন্টারভিউ দিয়ে গেছেন, মৃত্যুঞ্জয় বাবু। মৃত্যুঞ্জয়। এভাবে আমরা দেখেছি। হ্যাঁ, তো জীবনের এগুলো তো আমরা বলি যে অলৌকিক, কিন্তু এই অলৌকিকের সাথেই সংযোগটা কিন্তু মহারাজদের মতো মানুষদের, যারা এই তন্ত্রের সাধনাটাকে সত্যি সত্যি তুলে এনেছেন। আমরা তো শুধু নির্যাসটুকু শুনছি, কিন্তু এই সাধনার জন্য কতটা এনার্জি ক্ষয় হয়, কতটা এই কানেক্টিভিটির জন্য নিজেকে উজাড় করে দিতে হয়, সেই ব্যাপারটা আমরা কতটুকুই বা জানি। একদম। তুমি ছোট্ট ছোট্ট জিনিস আশিস দা, এটা মানে বলার না, কিন্তু তুমি যদি যেটা বলছো যে কষ্ট কি সহ্য করতে হয় সেটাতে যাই, যদি তোমাকে ধরো একটা মশা কামড়ালো, তুমি কি করবে? আমি সঙ্গে সঙ্গে সেখানে সঙ্গে সঙ্গে চাপড়াবো, চুলকবো, তাকে মারবো, এই তো। ঠিক। জব তুমি ধরো 3 ঘন্টা ধরে করছো, একটা মশা নয় একাধিক মশা কামড়াচ্ছে, কি করবে? ঠিক। তুমি নড়তে পারবে না, তোমার মাইন্ডকেও ওখানে আনতে পারবে না। মশা যখন চলে গেল, মাইন্ডের ফোকাস তো অন্য জায়গায়। অন্য জায়গায়, সব শেষের পর তুমি যখন নমস্কার করে হাত এরকম করছো, দেখা গেল যে কয়েকটা মশা মরে গেল, মানে অত নড়ার পরেও ওদের ওঠার আর ক্ষমতা নেই, মানে রক্ত পুরো প্রলেপ হয়ে গেল। তুমি ঘন্টার পর ঘন্টা এক জায়গায় স্টিল ভাবে বসে থাকতে পারবে? পারবে না, ব্যথা করবে। আপনাকে তো দেখেছি দ্বারকার জলে দাঁড়িয়ে থাকতে। আমরা টায়ার্ড হয়ে গেছি, আমাদের ক্যামেরাম্যান টায়ার্ড হয়ে গেছে, যে আর কতক্ষণ ধরে রাখবো, কিন্তু বলা হয়েছে যে পুরোটা ধরতে হবে। 0.5 ঘন্টা, 1 ঘন্টা। আগে 0.5 ঘন্টা হলেই উসখুস করতাম, তারপরে যখন নতুন কেউ যেত তখন বলতাম যে অপেক্ষা করো, এখন চলতে থাকবে এরকম। এবং আবক্ষ জলে দাঁড়িয়ে থাকার পর তিনি উঠে আসছেন, সেই বেশে, সেই সিক্ত বসনে তিনি বসছেন। সারা রাত যজ্ঞ করতে হচ্ছে, হ্যাঁ, সেই ভেজা কাপড়ে, এবং সেইভাবেই 9 ঘন্টা 10 ঘন্টা টানা আমরা 12 রাত্রেবেলা, আমরা 14 সন্ধ্যেবেলা, ঘন্টা। হ্যাঁ সন্ধ্যেবেলা বসেছি, সকালবেলার পাখি ডাকছে, পাখি ডাকছে, তখন আমাদের যজ্ঞ এবং চলছে, শেষ হয়নি। মহারাজ যখন উঠছেন, উঠে সেই যজ্ঞ থামাচ্ছেন, সেখানে জল দিচ্ছেন, তখন তিনি পড়ে যাচ্ছেন, জ্ঞান হারাচ্ছেন। আমরা সেরকমও দেখেছি। এবং এগুলো গল্পকথা নয়, এগুলো গল্পকথা নয়, এবং এগুলো ফার্স্ট হ্যান্ড দেখা। তারপরে আবার তিনি উঠছেন কোন ক্রমে, আমরা তার শরণার্থী হয়ে চলেছি। সেখানে তো প্রচুর রকমের কাজ, যত রকমের লোক তত রকমের কাজ। সেখানে বান মারাও হচ্ছে, বান কাটানোও হচ্ছে, এরকম তো পুরোটাই চলে না। সেই বান মারা কতটা এনার্জি যায়, দুটো দুদিক থেকে, একটা ইস্ট বেঙ্গল তো একটা মোহনবাগান, একটা ইস্ট বেঙ্গল তো মোহনবাগান। আজকে তুমি বোঝো যে আমার গুরুদেব গালি দেয় যে কেন তুই ধরে অনুমতি দিস তোকে ধরে কাজ করানোর। ঠিক। ধরে অনুমতি দেওয়া মানেই হচ্ছে যে তোমার যে নেগেটিভ ওটা আমি নিচ্ছি, আমি নিয়ে যে ট্রান্সফার, যেটা বললাম না যে সৌভাগ্য, আমার জপের সৌভাগ্য তাকে দিচ্ছি, তাই কিন্তু সে রেজাল্ট পাচ্ছে। আজকে বহু মানুষ কবচ পড়ার আগে, অন্তত 80-90% মানুষ কবচ যাওয়ার আগে সে বলছে হ্যাঁ আমি কিছু ভালো রেজাল্ট পাচ্ছি, হ্যাঁ, মানে সেই ভাইবসটা পাচ্ছি। তো সেটা কেন ভাইবসটা পাচ্ছে, তার কারণ হচ্ছে তার এই যে আমরা বললাম না যে গুড লাক, যেটা আমি ধনদা ক্রিয়াতে বললাম যে তার গুড লাক, মানে আমার এই জপের গুড লাক তাকে দিতে হচ্ছে, আর তার ব্যাড লাকটা আমাকে নিতে হচ্ছে। এই যে তার ব্যাড লাকটা আমি নিচ্ছি আর আমার গুড লাক গুলো তাকে দিচ্ছি, ওই ধরে রাখার ফল ওটা। না ধরলে হবে না, তাই জজমানরা তাই রেজাল্ট পায়। হ্যাঁ, এটাও তো ওরার একটা ট্রান্সফার, এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে আসছে। আজকে পুতুল তৈরি করে কারুর পুতুল বানানো হচ্ছে, তার ব্যবহার করা কাপড় দিয়ে সেটাকে তৈরি করে, যে ধরনের হোক, সেটা ত্রিকুটের হতে পারে, মাটির হতে পারে, কাপড়ের মাটির হোক, বা ময়দার হোক, আটার হোক, কাপড়ের হোক, যারই হোক না কেন, বা গোবরেরই হোক না কেন, বিভিন্ন ক্রিয়াতে বিভিন্ন পুতুল, সে তো মিছরির পুতুল আছে, সন্দক লবণের পুতুল আছে, নানা রকম আছে। তো এই যে সম্পুটিত করা হচ্ছে, নাম গোত্র করে, প্রাণ প্রতিষ্ঠা করে, তারপর তার উপরে ক্রিয়া চলছে, পুতুলের উপরে কখনো পিন দিয়ে ক্রিয়া চলছে, বড়শির কাটা দেওয়া হচ্ছে, কখনো ধরো ওই
হাড় দেওয়া হচ্ছে, ব্রেক মারা হচ্ছে, পিন মারা হচ্ছে, বা বিভিন্ন রকম ধরো একটা কফিন বক্স তৈরি করে পুতুলটা তার মধ্যে দিয়ে এবার বিভিন্ন রকম জিনিস বিচ্ছু দেওয়া হচ্ছে, কবরের মাটি, অ্যাক্সিডেন্টের মাটি, পোড়া জায়গার মাটি, খারাপ খারাপ জিনিস দিয়ে তাকে অ্যাসেম্বল করে তারপর তার উপরে ক্রিয়া চলছে, যেটা ভুডু করে থাকি আমি, ভুডু তন্ত্র। তো এই যখন করা হচ্ছে, তো এটা তো এনার্জি, এটা তো ক্ষতির এনার্জি যাচ্ছে, কাউকে ক্ষতিও করছি এইভাবে, আবার কাউকে বান কাটাচ্ছি চৌসার ক্রিয়ার মাধ্যমে। তো দুটো উল্টো দিক, দুটো উল্টো দিক, কিন্তু দুটোই শিখতে হবে। বান কাটানো শিখতে গেলে তোমাকে বান মারা আগে ভালো করে শিখতে হবে, তা না হলে তুমি যদি টেস্টিং এ না ধরতে পারো যে এর কি হয়েছে, অর্থাৎ কোন সোর্সে একে মেরেছে, তুমি তো যেখানে ইচ্ছা পরিষ্কার করলে হবে না। কোন সোর্সে মেরেছে সেটা তোমায় জানতে হবে, অর্থাৎ সব ধরনেরই বান তোমায় কম বেশি জানতে হবে, আইডিয়া রাখতে হবে। তাই তো, তার সিমটম শুনে তাকে দেখে তার পিঠে থালা লাগিয়ে, এই যে পিঠে থালা লাগানোর কেস, আজকের অনুষ্ঠানে আমি দেখাতে পারি, কোন এক অনুষ্ঠানে তো আমাকে দেখানো বারণ ছিল, ঠিক পিঠে থালা লাগানো যাবে না, কিভাবে আটকে থাকতে, কিভাবে আটকে থাকবে, কিউরিওসিটি, কেউ আঠা দিয়ে দিচ্ছে নাকি, বাধা এসেছে। হ্যাঁ, তো এই যে পিঠে থালা লাগিয়ে দেখে নেওয়া, সুতো মাথা থেকে পা অবধি মেপে তাকে মন্ত্র বলে, যখন আবার আমি সুতো মাপবো তখন সুতো হয় ছোট হবে নয় বড় হবে, এবং কিন্তু সেটা মাপেরই হতে হবে, একটু একটু হবে না, পুরো এরকম চওড়া হিসেবে হবে, 1 আঙ্গুল 2 আঙ্গুল 3 আঙ্গুল 4 আঙ্গুল। তার আবার বিভেদ আছে, যে কত ছোট হলো কত বড় হলো, তাহলে কি ধরনের বান এলো। থালাতেও তাই, থালাতে গন্ধ শুকে দেখতে হবে, ইয়ে করা যায়, গেজ করা যায়। হ্যাঁ, যে তুমি, ওটা তো একটা রিপোর্ট আমাদের, পিঠে থালা লাগালাম, লাগলো মানে তো ক্ষতি, ঠিক, এবার ওই ক্ষতিটা কি ক্ষতি, গন্ধ শুকে তোমাকে নিতে হবে, তার মানে ওই ক্ষতিটাকে তুমি নিলে ভিতরে নিয়ে এবার তুমি এবার তুমি মন্থন করছো নিজের ভিতরে যে কি কি সিমটম কোথায় যাচ্ছে, তাহলে তোমাকে এই দিয়ে ক্ষতি করেছে, এইখানে ক্ষতি করেছে, এই সাবজেক্টের উপরে তোমার ক্ষতি এসছে। শুনতেই কি প্রচন্ড ইলেকট্রিফাইং লাগছে। আমি সেটা ভাবছি যে দেখুন, এটা একটা সম্পূর্ণ একটা সাবজেক্ট। ওই যে ছোটবেলায় যেরকম স্কুলে বলতো না যে ওর ক্ষতি হবে তুই যদি এইটা করিস, আবার ওকে একটু দেখ না তাতে আর ক্ষতি কি। এই কিন্তু এই সাবজেক্ট, এই গ্রামারটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামার না জানলে গ্রামার ভাঙা যায় না। এবং সেটাই মহারাজ বলছেন যে তোমাকে কিন্তু আগে বান মারাটা জানতে হবে, তবেই তো তুমি বান কাটাতে পারবে, বা রিভার্সটাও, তোমাকে বান কাটানোটা জানতে হবে তবেই তুমি বান মারা শিখতে পারবে, বা সেটা কাজটা তুমি করতে পারবে। আমি যদি নাচটাই না জানলাম তাহলে আমি মঞ্চে উঠে করবোটা কি, তাই না? সেটাই তো। আমরা একটুখানি দেখে নি কোন বন্ধু আছেন সঙ্গে। আমাদের সময় খুব অল্প, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনোজ্ঞ একটি আলোচনা চলছে, মানুষ শুনছেন, আমরা সে ব্যাপারে খবর পাই। আজ কে আছেন সঙ্গে একবার দেখে নেবো। নমস্কার, জয় মা রক্ষিণী। হ্যাঁ বলুন। কি ব্যবসা করছে? কিসের ব্যবসা? কিসের? চাদর। সেটা কি দোকান আছে নাকি ঘুরে ঘুরে বিক্রি হয়? দোকান আছে। আচ্ছা, দোকানে এই ব্যবসাটার খদ্দের এখন আসছে না, আশেপাশে চলে যাচ্ছে না, টোটাল মার্কেটটাই খারাপ? টোটাল মার্কেটটাই খারাপ। তাহলে তো মার্কেটটাই খারাপ, তুমি তো বুঝেই গেলে। সেই জায়গাটাকে যদি তুলতে হয়, আমি তার আগে একটুখানি, যেহেতু দূর থেকে, আমি এক দুটো জিনিস একটু জানতে চাইছি। এই যে দোকান ঘরটা কি রেগুলার পরিষ্কার করা হয়? ওপরটা? না, ওপরটা তো করা হয় না। ওপরটা করা হয় না, তাই তো? আচ্ছা, দোকানটা ওপরটা একটু পরিষ্কার করে দেখবে মাকড়সার জাল রিপিট করে যাচ্ছে কিনা, অর্থাৎ 10-15 দিনের মধ্যে সেটা রিটার্ন চলে আসছে কিনা, ঠিক আছে? যদি চলে আসে তাহলে তান্ত্রিক দ্বারা একটুখানি দেখিয়ে নিতে হবে, কারণ এটা ক্ষতি আবার সেই বান মারা যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেই দিকে যাচ্ছে। যদি না আসে, তার সঙ্গে আমি আর একটা ক্রিয়া তোমাকে বলে দিচ্ছি, সেটা করো। অনেকগুলো ক্রিয়া আছে, তুমি একটুখানি, ঠিক আছে, তুমি এটা করো। বাবা যায় না, তুমি যাও দোকানে? বাবা সারাদিন থাকে, আমি দুপুরবেলায় যাই। ঠিক আছে, বাবা সকালবেলা যায়, তাই তো? আচ্ছা, বসার গদি নিশ্চয়ই আছে, যেটার উপরে তোমরা বসো, একটা গদি নিশ্চয়ই আছে, সিট আছে তো? ঠিক আছে। বাড়ি থেকে বেরিয়ে দোকানে যাওয়ার পথে একটা পিপল গাছ দেখে নেবে, বা অসত্য গাছ। পিপল গাছ হলে খুব ভালো হয়। হ্যাঁ, পিপল গাছের একটা নিখুঁত পাতা পেরে নেবে, পেরে নিয়ে চলে যাবে দোকানে।
দোকানে গিয়ে সেটা তোমার গদির তলায় রেখে দেবে। এরকম 8 বার করবে। এই 8 বারটা হচ্ছে শনিবার, অর্থাৎ প্রত্যেকটি শনিবার করবে, 8টি শনিবার করবে, ঠিক আছে? করার পর 8 নম্বর শনিবারে যখন সন্ধে হয়ে রাত্রিবেলা যখন দোকান বন্ধ করবে, তখন ওই পিপলের পাতাগুলো নিয়ে এসে গঙ্গায় ভাসিয়ে দেবে বা বাহমান জলেতে ভাসিয়ে দেবে, ঠিক আছে? আবার পরের শনিবার থেকে আবার শুরু করবে। যদি কেউ তন্ত্রক্রিয়া না করে থাকে, ব্যবসা এমনি খারাপ হয়, তাহলে ব্যবসা একটু গতি নিয়ে নেবে। আর যদি তন্ত্রক্রিয়া করে, বলে দিলাম মাকড়সার জাল তুমি পরিষ্কার করার পর 7, 10 দিন 15 দিনের মধ্যে দেখবে রিপিট হয়ে গেছে, তো জেনে নেবে তন্ত্রক্রিয়া দিয়ে ক্ষতি করেছে। তুমি কিন্তু যত শীঘ্র সম্ভব কোনো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে সেটাকে কাটিয়ে শোধন করে বন্ধন করে নেবে। দোকান বন্ধন থাকলে, এই যে ব্যবসা, আমি এখনই ভাবছিলাম এই বিষয় নিয়ে আলোচনা করব, এখনই আলোচনা করব, বন্ধন করে রাখলে না কখনো ক্ষতি আসে না, কখনো খারাপ জিনিস আসে না। এবং এই বন্ধনের পর যখন তোমরা দুয়ারেতে লক্ষ্মী স্থাপিত করবে, তখন অটোমেটিকলি খদ্দের আসতে বাধ্য। হুড় হুড় দূর দূর শব্দে খদ্দের আসে ঘরে। এই যে মন্ত্রের ক্রিয়া আছে, চরণবগী ক্রিয়া, এই যখন বগির বান মারা হবে, তখন বগি ক্রিয়াতে বগি টেনে নিয়ে আসবে, এমনিতেই খদ্দেরকে টানবে। আর ওই খদ্দেরকে টানার জন্য ক্রিয়ার জিনিস দেওয়া হয়। তো তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো ক্ষতি করে থাকে, তো কাটিয়ে নিয়ে সেটাকে বন্ধন করো। আর ব্যবসার যে ক্রিয়া বললাম সেটাকে করো। আর যদি মনে হয় যে না আরো বেশি উন্নতি করতে হবে, তাহলে কোনো ভালো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করো। সামনে কিন্তু রটন্তী অমাবস্যা, খুব ভালো দিন আছে, তার আগে ক্রিয়া করে অমাবস্যা দিন সম্পঠিত করো ক্রিয়াকে, খুব ভালো কাজ করবে, ঠিক আছে? জয় মা। খুব ভালো থাকবেন। এবং আবারও আপনাকেও বলি যে যদি আরো বিশদে জানতে চান, বুঝতে চান, ইলাবোরেশনে যেতে চান, তাহলে মহারাজের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার সেরকম মনে হয়, সেরকম ইচ্ছে থাকে। 1 নম্বর, 2 হচ্ছে টেলিফোন নাম্বার যাচ্ছে, একটা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। এটা আমরা বারবার বলেছি, তার কারণ অকস্মাৎ সেখানে গিয়ে পৌঁছলে অন্যান্য যারা রয়েছেন ভক্ত শিষ্যগণ বা যারা আসছেন ক্লায়েন্ট হিসেবে, তাদের সাথে সংঘাত ঘটলে আপনারই সময়ের অপচয় হবে, এইটা মনে করিয়ে দেওয়া। পাশাপাশি মহারাজের সাথে এই কথন আমাদের তো চলতেই থাকবে। এবং সেখানে এই যে বান মারার যে ক্রিয়ার কথা তিনি বলছেন, কখনো ভালো কখনো মন্দ, দেখুন জীবনে সুখ দুঃখের মতো কিন্তু তাদেরও এই ধরনের ক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এবং আমার প্রশ্ন এইখানে যে এমনটা কি যে কারোর ভালো করছেন তখন আপনার ঊর্জা বা এনার্জি একরকম ভাবে ক্ষয় হয়, আর যখন সত্যি মানে অন্যদিকের ক্রিয়াটা করছেন তখন খারাপ ক্রিয়া করছেন তখন অন্যভাবে হয়? একদম। অনেকে বলে, যারা জানে না তারা বলবে, দেখবে এখানে বান মারতে ঊর্জা বেশি লাগে। ঠিক লাগা উচিত কি নয়। বান তুলতে তুমি দেখবে একটা পেরেককে পুঁততে 4 ঘা মারবে, ঢুকে গেল, তোলো দেখি, ঠিক এবার তোলো, তুলতে গিয়ে কিন্তু কালঘাম ছুটবে। মানে ব্যাপারটা রিভার্স। বান কাটাতে গিয়ে কিন্তু নিজের প্রাণ বায়ু শক্তি দিতে হয়, যেটা বান মারতে প্রাণ বায়ু শক্তি দিতে হয় না। নিজের প্রাণ বায়ু শক্তি তোমাকে প্রদান করতে হবে, তবেই ওর মধ্যে প্রাণ আসবে। অর্থাৎ গিভ এন্ড টেক পলিসি। তো ওর তো আয়ুষ্কাল শেষ করছে, তাহলে তোমাকে আয়ুষ্কাল প্রদান করতে হবে। ওর ব্যবসা, ধরো তোমার ব্যবসা প্রচুর জায়গায়, যেরকম ভাইটি বললো, ব্যবসা বেঁধে দিচ্ছে, ব্যবসাকে এবার এগিয়ে নিয়ে যেতে হবে। কিছুতেই ব্যবসা হচ্ছে না, চাকরি কিছুতেই হচ্ছে না, তার মানে কি আলটিমেট ধন লাভ হচ্ছে না, তাই না? তো এই ধন লাভের জন্য আমার ধন সৌভাগ্য দিতে হবে তাকে। আমি যে এত ক্লায়েন্ট দেখছি, আমি এত টাকার যে তাদের কাছ থেকে নিচ্ছি, তাহলে আমার সেই সৌভাগ্যটা তাকে দিতে হবে, আর তার দুর্ভাগ্যটা আমাকে হজম করতে হবে তখনকার মতো। আর সেটাকে যদি বদহজম হয়ে যায়, তাহলে আমার কেরিয়ার শেষ। তাই আমাকে সেই ধরনের জপ করতে হয়, সেই সাধনা করতে হয়। তাই আমাদের ঊর্জা অনেক বেশি এখানে ক্ষয় হয় বান কাটানোতে। দেওয়াতে অত বেশি খরচা, মানে ঊর্জা খরচ হয় না যতটা কাটানোতে ঊর্জা খরচ হয়। কাটানোতে আর একটা প্রবলেম থাকে, বান মারাতে কিন্তু অত প্রবলেম থাকে না, যেটা হচ্ছে কাটানোতে, সেটাতে কিন্তু প্রাণ চলে যাবার ভয় থাকে সাধকের। একটা কাটাতে ঠিক হয়ে যায়, যেটা আমার গুরুদেবের হয়েছে। কারণ আমি জানি এটা, আমি নিজের হাতে সেই দিন ছিলাম তো না, তা আমি জানি এই বান কাটাতে কিন্তু তার বান মারতে মারতে কিছু হয়নি আজ পর্যন্ত। আমার নেওয়া কাজই সে করতে করতে তিনি কোমায় চলে গেলেন।
আমি সেই কাজটা নিয়ে গেছিলাম তার কাছে, কারণ আমার গুরুদেব যতদিন ছিল ততদিন আমি নিজের হাতে কাজ করতাম না, আলাদা করে কিছু করতাম না। গুরুদেব শিখাতো আমাকে। সেই বান তিনি নিজের শরীরে নিতেন, আমার এখনো মনে আছে যে তিনি তার বুকের মধ্যে বারবার জিনিসটাকে মেরে তাকে কাটালেন, তাকে ঠিক করলো, আর তিনি রাত 10টার সময় কোমায় চলে গেল। রাত 10টায় তাকে ছেড়ে এলাম, রাত 1টা-2টোর মধ্যে ছেলে এসে বলছে যে বাবা কি করছে দেখো, কথা বলছে না, সাড়া দিচ্ছে না, কোমা চলে গেলেন। আজও গুরুদেব আসেন আমার স্বপ্নে, আজও যে ক্লায়েন্টদের কাজ একদম আটকে যায় গুরুদেব এসে নিজে স্বপ্নে করে দিয়ে যান। আজও আমার খারাপ, একদম খারাপ, যেখানে আমার তুনিরে আর কোনো অস্ত্র নেই, আমি প্রয়োগ করতে পারবো না, সেই সময় গুরুদেব আসেন, নিজে ক্রিয়া করে দিয়ে এইভাবে বলে এইভাবে এটা করতে হইব, বাঙাল তো এইভাবে করতে হইব রে, এটা করবি, এটা এইভাবে করতে হইব। আমাকে করে দিয়ে গেলেন ক্রিয়াটা, আর শিখিয়ে দিয়ে গেলেন নতুন আর একটা ক্রিয়া। আজকে সব মানুষ এত জ্বালা, সবার এত জ্বালা আমার উপর, তার কারণ আমার গুরুদেব আমাকে সেইভাবে ট্রিট করেন, সেইভাবে রাখেন, ঘিরে রেখেছেন, সেইভাবে এখনো ঘিরে রেখেছেন, এখনো সেইভাবে তাকে আমি অনুভব করতে পারি। এবং এটা যারা তন্ত্র সাধনার মধ্যে আছেন তারা কিন্তু বুঝতে পারেন। হ্যাঁ, বুঝতে পারেন। না হলে এই ধরনের ক্রিয়ার মধ্যে দিয়ে যে আপনি এত অসংখ্য মানুষের কল্যাণ করছেন সেটা কি করে সম্ভব, এইটাই তো তারা বলতে চান। একদম একদম। এবং আমরা এটাও দেখেছি যে মহারাজ যখন তারাপীঠ মহাশ্মশানে চিতায় বসছেন শ্মশান জাগরণ ক্রিয়াতে, তখন অত্যন্ত প্রতিষ্ঠিত মানুষেরাও গিয়ে কিন্তু দেখতে চেয়েছে, তন্ত্র সাধনার জগতের মানুষেরা তাদের নামকরণ নামাঙ্কিত করে তাদের নাম নিয়ে এখানে তাদের ছোট করা আমাদের অভিপ্রায় নয়, কিন্তু তারা দেখতে গেছেন। তার মানে সেই ক্রিয়া স্তরটা কোন জায়গায়, যেখান থেকে মহারাজকে তারা সেইভাবে অনুধাবন করতে চেয়েছেন। আরে সেটা ছেড়ে দাও, যেটা আমরা সবাই ইয়ারকি মেরে করি, কৌশিকী অমাবস্যায় ইয়ারকি মেরে করি যেটা, সেটা তো হচ্ছে লোকের হোম নিবিয়ে দেওয়া। ঠিক, জ্বালাতে তো পারেনি আমরা, সেই হোমের তেজকে নাবিয়ে দিচ্ছি, সেই হোমের তেজ শুধু ঘি ঢালছে আর ঢালছে, ঘি শেষ আগুনও নিচে, সেই তেজ তো তৈরি করতে পারি না। এটা একবার না, প্রত্যেক বছর। তাই আমার উল্টো দিকের লোকরা উঠে চলে গেল, হ্যাঁ হ্যাঁ, পুরো বন্ধ করে চাপা দিয়ে চলে গেল। এ তো গুরুদেবের সেই শক্তি তিনি আমাকে দিয়েছেন। আজকে যা আমি প্রয়োগ করি তা আমি কি, আমার গুরুদেবরা শিখিয়েছেন সাধনায়, সেইভাবে সেই রাস্তা দেখেছেন। আজকেও আমি যে সাধনায় বসি, আজকেও যে সাধনায় আমি সিদ্ধি লাভ করি, আজকেও যে সাধনায় আমি শক্তি অর্জন করছি, সেটা গুরুদেবদের আশীর্বাদ। তুমি আমি কিছু নই, গুরুদেবের আশীর্বাদ না থাকলে তুমি আমি কিচ্ছু নই। সবাই ওই মন্ত্র পড়ে, সবাই ওই বই পৃষ্ঠা উল্টে মন্ত্র পড়ে নিল, হয়ে গেল তান্ত্রিক। সবাই লাল কাপড় কালো কাপড় পরে নিল, হয়ে গেল তান্ত্রিক। কিন্তু একজন তান্ত্রিক হতে গেলে তাকে সাধক হতে হয় আগে। এখন তো সবাই নিজেকে তান্ত্রিক বলে, কতটা কি অতিক্রম করতে হয় সেটা। আজকে কয়েকটা প্রশ্ন করলে মাথার উপর থেকে চলে যায় সেই বাবাদের, তারা আবার শিষ্য সামন্ত নিয়ে ঘুরে বেড়ায়। তো সেই ক্ষেত্রে তুমি সাধন করছো কতটা, সেটা অনেক বেশি এক্স ফ্যাক্টর। বলছেন যে সাধনাটা রাতে আর ভজন সকালে, ভজন রাতে হয় না, ভজন কখনোই রাতে হয় না। যত রাগই আছে সব ওই ভোরবেলার থেকে রাগ শুরু হয়, মাঝরাতে আর রাগ নাই কোনো, তখন অন্য রাগ, ওটা হচ্ছে বেরাগ। যে রাগের সঙ্গে প্রেতেদের, শ্মশানের, দুনিয়ার যোগ থাকে। যে রাগে আমি যখন বেতাল সাধনা করেছি তখন শ্মশানে থাকতে হয়েছে, আমি বট যক্ষিণী সাধনা করেছি তখন শ্মশানে থাকতে হয়েছে, আমি স্বর্ণপ্রভা যক্ষিণী সাধনা করেছি শ্মশানে থাকতে হয়েছে, আবার কর্ণপিশাচিনী সাধনা করেছি তখন আমাকে বাড়িতে থাকতে হয়েছে। এই জিনিস মাসাধিক কাল, হ্যাঁ, আপনি কারোর সাথে কথা বলেননি, যোগাযোগ করেননি। একদম। আমি যখন তারা সাধনা করেছি আমি বাড়িতে সাধনা করেছি, তারা মায়ের সাধনা, তারা মাকে আমি দর্শন লাভ যে করেছি, আমি শুধু আমি বাড়িতে করেছি। তারা মায়ের শুধু দর্শন লাভ নয়, তারা মা যে আমাকে দিয়েছেন যে জিনিসটা, যে সর্পটা দিয়েছেন, সেই সর্পটা আমি অক্ষত নেই, কিন্তু আমি দেখাতে পারবো এখনো টুকরো টুকরো জিনিসটা ভাই, সেটা অক্ষত নেই, খুলে খুলে গেছে, কিন্তু আমি সেই জিনিসটা দেখাতে পারবো, তার কাছ থেকে আমি সেই আশীর্বাদ পেয়েছি। আজকে লোক বলে ঈশ্বর নেই, আরে তোর দেখার চোখ নেই তাই ঈশ্বর নেই তোর কাছে। আজকে নিচে গাড়ির হর্ন বাজছে, আমরা শুনতে পাচ্ছি না বলে গাড়ির হর্ন বাজছে না, তাহলে আমার সেই কান নেই, বা গাড়িটা নেই, আমার কান নেই তাই আমি শুনতে পাচ্ছি না। যার কান আছে সে শুনতে পায়। লোকনাথ বাবা সেই অত দূর মাইল পর মাইলে গাছের উপর পিঁপড়ে, গাছের মধ্যে পিঁপড়ে যাচ্ছে, লোকনাথ বাবা দেখে বলেছেন
বলছে আপনি দেখতে পাচ্ছেন, বলছে যাও গিয়ে দেখো অমুক গাছে পিঁপড়ে লাইন দিয়ে উঠছে নামছে, তুমি আঙ্গুল দাও বলে দিচ্ছি কোন পিঁপড়েটা উঠছে কোন পিঁপড়েটা নামছে। তার দেখার দৃষ্টি ছিল সেটা, আমাদের দেখার দৃষ্টি আমাদের মতন। যার কাছে দৃষ্টি নেই তার কাছে সে অন্ধ, তাতে আমার কিছু নেই ভাই। তন্ত্র নেই, তন্ত্রের ক্রিয়া নেই, তন্ত্রের ক্রিয়ার এফেক্ট নেই। চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট, দাও না আমাকে 18 মাস সময়, তোমার বাড়িতে আমি রেগুলার কাজ জিনিস পুঁতে আসছি, 18 মাসে ভবিষ্যৎ অন্ধকার করে ছেড়ে দেবো। দৃষ্টি, দৃষ্টি এবং দৃষ্টিহীনতা, এই নিয়ে যে একটা আশ্চর্য জায়গাতে এসে আমরা দাঁড়ালাম। পথ কোন দিকে নিয়ে যাবে সেই বিখ্যাত কবিতার মতো, দ্য রোড নট টেকেন। হ্যাঁ, তো কোন পথটায় আমি হাঁটবো আর কোন পথটা আমি ছেড়ে দেবো, আমি কোন পথটা বেছে নেব, তিনি সেই পথটা তার বাল্যকালেই বেছে নিয়েছিলেন। এবং সেই পথে আপনি সহযাত্রী হবেন কিনা, আপনি সেই পথে আলো দেখার জন্য এগিয়ে আসবেন কিনা, সেটা আপনার ব্যাপার। আমরা এখানেই শেষ করব। আরও এরকম আলোচনার মধ্যে আগামী দিনগুলোতে চোখ রাখুন সৃষ্টি টেলিভিশনের পর্দায়। সকলকে নমস্কার, জয় মা লক্ষ্মী।